আমার প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের বাংলা এমআইএল আছে তাদের জন্য আমার এই ভিডিও। আমি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট বক্সে কিছু নোটস দেওয়ার কথা বলেছো, সেই অনুযায়ী আমি কবি এবং নূরজাহান থেকে কিছু নোট দিলাম, তোমরা দেখে নাও। কবি উপন্যাসের 1 নাম্বার ঠাকুরঝির চরিত্র। যে দুটি নারী চরিত্র নিতাইয়ের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে ছিল তার একটি হলো ঠাকুরঝি। এই ঠাকুরঝির সঙ্গে তার জীবনের প্রথম প্রেম। এই ঠাকুরঝি তার কবিগানের প্রেরণা। তারাশঙ্খ তাঁর আমার সাহিত্য জীবন গ্রন্থে বলেছেন যে ঠাকুরঝি চরিত্রটি তার চোখে দেখা বাস্তব চরিত্র। গ্রামান্তরে রুইদাস বংশের মেয়ে, ছোটোখাটো চিরকিশোরীর মতো গঠন, চোখে ভীরু চঞ্চল হরিণের দৃষ্টি। মেয়েটিকে দেখে তার সঙ্গে কল্পনা মিশিয়ে তারাশঙ্কর ঠাকুরঝি চরিত্রটি সৃষ্টি করেছেন। কিন্তু চরিত্রটি পূর্ণ বিকশিত হওয়ার আগে তারাশঙ্কর নির্মমভাবে তাকে অপসারিত করেছেন। বন্ধু রাজনের বাড়িতে নিতাই ঠাকুরঝির প্রথম আলাপ, তারপর ঘনিষ্ঠতা ও প্রেম। কবিগানের আসরে নিতাইয়ের উপস্থিত জবাব, সুমধুর কণ্ঠস্বর ঠাকুরঝির মনে একটা বিস্ময় ও মুগ্ধতার সৃষ্টি করে। মুগ্ধতা ও তন্ময়তা এতটাই যে ঠাকুরঝির অবগুণ্ঠন খসিয়া পড়িয়াছে দেহের বেশবাস। এটা তার প্রেমের প্রথম ধাপ। এরপর দুধ দেওয়ার সূত্রে প্রতিদিনের সাক্ষাতের মধ্য দিয়ে এই প্রেম ক্রমে পরিণতির দিকে অগ্রসর হয়েছে। যেদিন রাজেন তার শালিকে কালো আলকাতরা রং বলে ঠাট্টা করেছে, সেদিন সদা হাস্যময়ী মেয়েটি বেদনায় স্তব্ধ হয়েছে। মেয়েটির মন থেকে দুঃখ যন্ত্রণা মুছে দেওয়ার জন্য নিতাই গান গেয়ে উঠেছে, কালো যদি মন্দ তবে কেশ পাকিল কাঁদে কেনে। প্রেমাস্পদের এই গান তার মনের মলিনতাকে এক মুহূর্তে মুছিয়ে দিয়েছে। তারপর নিতাইয়ের সঙ্গে চা খেতে খেতে কথা বলতে বলতে একসময় ঠাকুরজির মাথার কাপড় খসে গেছে। তার রুক্ষ মাথায় এক থোকা থকথকে টকটকে রাঙা কৃষ্ণচূড়া ফুল দেখে নিতাই উচ্ছ্বসিত হয়ে উঠেছে। ঠাকুরজি ক্ষিপ্র হাতে মাথার ঘোমটা টেনে দিতে গেলে নিতাই তার হাত ধরে ফেলেছে। নিতাইয়ের হাতের সংস্পর্শে ঠাকুরজি লজ্জা পেয়েছে, কিন্তু এই লজ্জার মধ্যে একটা অপরিসীম আনন্দ তার মনকে ভরিয়ে দিয়েছে। আর্থিক দৈন্যের জন্য নিতাই যখন দুধ কিনবার অক্ষমতা প্রকাশ করেছে, বানবিদ্ধ হরিণীর মতো ঠাকুরজি অস্থির চঞ্চল হয়েছে। প্রবল আবেগে নিতাইয়ের হাত দুটো জড়িয়ে ধরে তার কাছে বিনা পয়সায় দুধ নেবার জন্য অনুরোধ করেছে। কিন্তু তারপরেই এই পবিত্র ভীরু নিষ্কলুষ প্রেমের উপর নিদারুণ অভিশাপ নেমে আসে। নিজের বাসায় গভীর রাতে ঝুমুর দলের নায়িকা বসন্তকে নিয়ে নিতাইয়ের গান গাওয়া এবং তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার দৃশ্য দেখে ঠাকুরজি ঠিক থাকতে পারেনি। তিলে তিলে যে প্রেমের স্বর্গ রচনা করেছিল এক মুহূর্তেই তা ধূলিসাৎ হয়ে যায়। ফুলের মতো নরম হৃদয় এক কঠিন আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায়। দুঃসহ যন্ত্রণায় ও প্রকৃতিস্থ অবস্থায় অকাল মৃত্যুবরণ করে সে প্রেমের চরম মূল্য দেয়। বসনের চরিত্র। তারাশঙ্কর যে ঝুমুর দলের কথা কবি উপন্যাসে বলেছেন, সেই দলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় করুণ চরিত্র হল বসন্তের চরিত্র। এই নারী অপরূপ দেহসৌষ্ঠবের অধিকারী। সে দীর্ঘ কৃশতনু এবং গৌরাঙ্গী। অদ্ভুত তার চোখ দুটি, বড় বড় চোখ দুটির সাদা ক্ষেত্র যেন ছুরির ধার। সেই শানিত দীপ্তির মতো কালো তারা দুটি কৌতুকে সর্বদাই চঞ্চল, যেন মরণজয়ী দুটি কালো ভ্রমর। সে যখন হাসে তখন সে খিলখিল করে হাসে। সে হাসির আবেগে তার দীর্ঘ কৃশতনু থরথর করে কাঁপে, মনে হয় সর্বাঙ্গ দেশে হাসে। সে ঝুমুর দলের কেন্দ্রমণি। শুধু অপরূপ দেহ সৌন্দর্যের জন্য নয়, নাচে গানে তার দক্ষতা অপরিসীম। আসলে যখন সে নাচে তখন তার দ্রুত বেগমান উন্মত্ত নাচে দর্শকেরা মুগ্ধ হয়ে যায়। এই জন্য এই দলের মধ্যে তার একটা আলাদা মর্যাদা আছে। এই জন্যই দলনেত্রী প্রৌঢ়া মাসি সে একান্ত প্রিয়, কিন্তু মনের দিক থেকে এই নারীটা নিঃসঙ্গ। ঝুমুর দলে প্রত্যেকটি মেয়ের একটি করে মনের মানুষ আছে, এমনকি প্রৌঢ়া মাসিরও, কিন্তু বসন্তের নেই। মাসি যখন নিতাইকে প্রেমের মানুষ হিসাবে গ্রহণ করার জন্য বসন্তকে বলেছিল, তখন নিজের দেহ বর্ণ সম্বন্ধে কিঞ্চিত গর্বিতা নারী পরিহাসে সুরে বলেছিল, মা গো, ও যে বড্ড কালো, ওর অঙ্গের স্পর্শে আমি শুদ্ধ কালো হয়ে যাব মাসি। এহেন নারীরও ধীরে ধীরে হৃদয়ের পরিবর্তন ঘটে কবিয়াল নিতাই চরণের নিবিড় সাহচর্যে। আলিপুরের মেলায় এসে নিতাই এবং বসন্ত দুজন পরস্পরের কাছাকাছি আসে। বসন্তের কাছে চর খেয়ে নিতাইয়ের নির্জীব পৌরশক্তি জাগ্রত হয়। অপমানের জ্বালায় মদ খেয়ে খিস্তি খেয়ে ওর গান গেয়ে ঝুমুর দলের সবাই মাতিয়ে দেয়। বসন্ত খুশি হয়ে গভীর আবেগে নিতাইয়ের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিয়ে চুম্বনে চুম্বনে তাকে মাতিয়ে তোলে। বসন্ত নিম্নস্তরের দেহ ব্যবসায়িনী। মেলায় মেলায় সে দেহের বেশ্যাতি করে বেড়ায়। এটা তাদের রীতি, তাদের ধর্ম। মদ্যপান তাদের জীবনের অঙ্গ। সেই সূত্রে কত নাগর এসেছে তার জীবনে, কত উন্মত্ত রাত্রি কেটেছে বীভৎস উল্লাসে, কত নিশাচর প্রাণী তার দেহকে দলিত মথিত করেছে এবং বাসি ফুলের মতো তাকে পরিত্যাগ করে চলে গেছে। কেউ তার মনে কোনো দাগ কাটেনি।
তার এই পঙ্কিল কর্দমাক্ত জীবনে অবশেষে প্রেমের পদ্ম ফুটে নিতাইকে অবলম্বন করে। যে নিতাইকে নিয়ে তার সুখ স্বপ্ন গড়ে উঠেছিল, নির্মম কালব্যাধি এসে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। স্বামী পুত্র ঘর সংসারের স্বপ্ন দেখেছিল সে, কিন্তু অকাল মৃত্যু তার স্বপ্নকে ভেঙে গুড়িয়ে দেয়। এক দুরন্ত অভিমান নিয়ে সে পৃথিবী থেকে বিদায় নেয়। নিতাই চরিত্র। কবি উপন্যাসের নায়ক নিজ বংশজাত অল্প শিক্ষিত কবি নিতাই চরণ। সমগ্র উপন্যাসে তার এই জীবনের ক্রমবিকাশের কাহিনী এবং পরিণতি বর্ণিত হয়েছে। নিতাইয়ের চরিত্রটি লেখকের বাস্তব অভিজ্ঞতা প্রসূত। তার বাল্যকালে দেখা সতীশ ডোমের চরিত্রের আদলে রচিত। তিনি তার আমার সাহিত্য জীবন গ্রন্থে যে সতীশ ডোমের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার সঙ্গে কবি উপন্যাসে বর্ণিত নিতাই চরিত্রের বহু মিল লক্ষ্য করা যায়। নিতাইয়ের যে চরিত্র বৈশিষ্ট্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে তা হলো অতি পঙ্কিল ও ঘৃণ্য জীবন থেকে শান্ত ভদ্র জীবনে উত্তরণের আপ্রাণ চেষ্টা। তার পিতৃকুল ও মাতৃকুল উভয় কুলে নৃশংস ডাকাতি ব্যবসায় লিপ্ত। তাদের মধ্যে অনেক জেল খেটেছে, কেউ জেলে পচে মরেছে। নিতাই এই জীবনে কোনো আকর্ষণ বোধ করেনি, বরং সযত্নে পরিহার করার চেষ্টা করেছে। জমিদার প্রতিষ্ঠিত নৈশ বিদ্যালয়ে কয়েক বছরের শিক্ষা এবং তার সহজাত কবি প্রতিভা তার উত্তরণের পথকে অনেক সহজ করেছে। চৌর্যবৃত্তির প্রতি তার তীব্র ঘৃণা ছিল বলে ঘনশ্যাম গোসাইয়ের বাড়িতে মাইদারি কাজ ছেড়ে দিয়েছে এক মুহূর্তে, কারণ সে দেখেছিল আপাত গোসাই জীবনের আড়ালে ঘনশ্যাম ধান চুরির মতো হীন কার্যে লিপ্ত। এখান থেকে চলে আসে উদারপ্রাণ বন্ধু স্টেশনের পয়েন্টম্যান রাজুর কাছে। পেশা হিসেবে সে গ্রহণ করে কুলিগিরি। অবসর সময়ে সে কৃষ্ণচূড়া গাছের তলায় রচনা করে কবি গান। এই রাজার বাড়িতে তার পরিচয় হয় ঠাকুরজির সঙ্গে। ঠাকুরজির সঙ্গে আলাপ ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। একদিকে গ্রামের চণ্ডীমণ্ডপে গান গেয়ে কবিয়াল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গর্ব, এবং অন্যদিকে ঠাকুরজির সঙ্গে গভীর ভালোবাসা তাকে পৌঁছে দিয়েছিল এক স্বপ্ন রাজ্যে। ঠাকুরজি পরস্ত্রী, সে কি তার ঘর ভেঙে দেবে? এক রাত্রিতে সে ঝুমুরতালে নায়িকা অসুস্থ বসন্তকে নিজের বাসে সেবা করে এবং নিভৃতে আলাপে মত্ত হয়। জানলা দিয়ে দৃশ্য ঠাকুরজি দেখে ফেলায়। ঠাকুরজি জীবনে চরম বিপর্যয় নেমে আসে। ঠাকুরজি অপ্রকৃতিস্থ হয়ে যায়। ব্যথাহত জীবনে নিয়ে নিতাই গ্রাম পরিত্যাগ করে ঝুমুরদলে যোগ দেয়। সেখানে বসন্তকে ঘিরে তার নতুন জীবন শুরু হয়। ঝুমুরদলে যোগদান করেও তার মনের দ্বন্দ্ব শেষ হয়ে যায়নি। আসরের প্রথম দিনে বসন্ত কর্তৃক গালে চর খাওয়া, একটা আসরিক শক্তিকে অনুভব করা, অশ্লীল গানে ভাড়ামি নিয়ে আসর মাত করে দেয়া, বসন্তের ঘরে গিয়ে উন্মত্ত রাত্রি যাপন করা, এসব কিছুর জন্যই তার নিজের উপর ঘৃণা জন্মায়। দল ছেড়ে পালাবার কথা চিন্তা করে। আবার অন্যদিকে দেহ ব্যবসায়িনী বসন্তের মধ্যে সুপ্ত নারী সত্তার জাগরণ দেখে। অসুস্থ রুগ্ন মেয়েটার মৃত্যু হলে জন্তু জানোয়ারের খাদ্য হবে, এই দুঃসহ চিন্তায় এবং গভীর মমত্ববোধে সে বসন্তকে ছেড়ে দিতে পারে না। নিতাইয়ের গভীর মানবতাবোধ ও জীবনবোধকে উপন্যাসিকে এইভাবে মৃত্যুর বিষণ্ণতার পটভূমিকায় সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছেন। বসন্তের মৃত্যুর পর নিতাইয়ের উদাসীন পথপরিক্রমা শুরু হয়। সে কাশী গমন করেছে, বিশ্বনাথ দর্শন করেছে, কিন্তু মানসিক তৃপ্তি পায়নি। শেষ পর্যন্ত এক বাঙালি বিধবা নতুন মায়ের কাছে কিছুটা সান্ত্বনা পেয়েছে। তার কাছে পেয়েছে ঘরে ফেরার নির্দেশ। স্বগ্রামে ফিরে এসে সে যখন ঠাকুরজির মৃত্যুর সংবাদ শুনেছে, তখন তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে। তার চোখের জল আসলে যে তার প্রেমিক সত্তারই রক্তক্ষরণ, তা বুঝে নিতে পাঠকের বিন্দুমাত্র অসুবিধা হয় না। পরিশেষে মোহিতলালের একটি মন্তব্যকে উদ্ধার করে নিতাই চরণের চরিত্রের আলোচনায় পরিসমাপ্তি ঘটানো যেতে পারে। নীলকণ্ঠের মতো সকল বিষ কণ্ঠে ধারণ করিয়াও ওষ্ঠে করুণার সুধাহাস্য কখনো হারায় না। এবার দেখো নূরজাহান নাটকের যে চরিত্রগুলো তোমরা বলেছ। এক হচ্ছে নূরজাহান, ইতিহাসের এক বর্ণময় নারী চরিত্র নূরজাহান। ইতিহাসের এক সব পাওয়া সব খরানো নারী চরিত্র নূরজাহান। ইতিহাসের এক জটিল জালের আধারে মোড়া আধার রাজ্যের নারী চরিত্র রূপে যদি কাউকে চিহ্নিত করতে বলা হয়, তবে সর্বাগ্যে মনে আসে যার নাম, সে নাম নূরজাহানের। খাদিজা শাহজাহানের গভীর প্রেমে মমতাজ মহল হয়ে তাজমহলের সঙ্গে রয়ে গেছেন জড়িয়ে, কিন্তু মেহের উন্নিসা নূরজাহান হলেও মোগল সাম্রাজ্যের যতটা আলো তার চেয়ে অনেক বেশি অন্ধকার দিয়ে গেছেন। নূরজাহান জীবনের দুটো পর্যায়ে, একটা তার কুমারী জীবনের আর শের আফগানের সহধর্মিনী থাকার, আর অন্যটা শের আফগানের বিধবা থেকে ভারতসম্মুখী হওয়ার একা তার সখাত সলিলে নিমজ্জনের পর্যায়ে। আয়েশের কন্যা মেহের উন্নিসা রূপ ছিল অসাধারণ। সেই রূপ মুগ্ধ করেছিল বাংলার সুবাদার আলিকুলি ইস্তাজলকে। শের আফগান যিনি পরবর্তীকালে হয়েছিলেন, তার সঙ্গে বিয়ে হয় মেহেরের। কিন্তু এই সময় আর একজন তাকে নিত্যসভায় প্রথম দিকে ভালোবেসেছেন, তিনি নারীরূপ পিয়াসী সেলিম। সম্রাট আকবরের পুত্রের এই রূপমুগ্ধতা আসক্তি সেই সময় মেহেরের দৃষ্টি এড়ায়নি।
তবে বিয়ে হয়েছে তার শেরখার সঙ্গে, তাদের দাম্পত্য জীবনের উপর এর কোনো অশুভ ছায়া পড়েনি প্রথম দিকে। সেখানে তিনি স্বামী ও কন্যাকে নিয়ে সুখী যেন বাঙালি ঘরের কুলবধূ। কন্যা লয়লা, ভ্রাতুষ্পত্তি খাদিজার গান শুনে তিনি সেখানে আনন্দিত উল্লসিত। এ পর্যায়ে মেয়ের স্বামীর প্রতি ভালোবাসায় কোনো প্রশ্ন তোলা যায় না কন্যার প্রতি তার আত্যন্তিক স্নেহের ব্যাপারেও। এই স্নিগ্ধ দাম্পত্য জীবনে প্রথম ঘুচে যায় মলয় বাতাসের কাল, মৃদু ঝঞ্ঝায় প্রথম কাপন জাগায় মেহেরের অবচেতন মনে কন্যার ভাইজির গান শুনে। আসফ খাঁ যখন জানিয়ে গেলেন দুটো সংবাদ, এক, সেলিম এখন জাহাঙ্গীর নাম নিয়ে সম্রাট হয়ে বসেছেন, দুই, জাহাঙ্গীর শের খাঁকে 5,000 পদে উন্নীত করে আগ্রায় ডেকে পাঠিয়েছেন। নিজের পরিবারের শান্তি বিঘ্নিত হওয়ার আগে প্রথম অধীর হয় মেহের, কেননা তিনি জানেন সেলিমের নামে তার মনে আলোড়ন তুলেছে, অতীতের স্মৃতি জাগিয়ে দিয়ে গিয়েছে। যা আছে সেটুকু হারাবার ভয়ে তাই মেহের স্বামীকে নিষেধ করেছেন আগ্রায় যেতে, কিন্তু স্বামী তার এই উদ্বেগকে গুরুত্ব না দেয় তিনি অসহায় বোধ করেছেন। স্বামীর প্রেম তিনি চান, অথচ সেলিমকে না পাবার আকাঙ্ক্ষাও তার নেই। এই দ্বিধা, এই দোলাচলতা যে সুখকে বিপন্ন করে, সে সুখ শান্তির স্থিততা তারই পূর্বাভাস মেলে যেন তাঁর উক্তিতে, এত সুখ বুঝি কারো হয় না। জাহাঙ্গীরকে দ্বিতীয়বার দেখে মেহের আরও অস্থির হয়ে উঠেছেন। তিনি স্বামীর বিপদের আভাস পেয়ে তাকে নিয়ে আগ্রা ছেড়ে পান্ডয় অথবা বর্ধমান চলে যেতে চেয়েছেন। নিজের মনের সঙ্গে যে মেহেরের যুদ্ধ শুরু হয়েছে এই পর্যায়ে তা স্পষ্ট। এমনকি তাঁর আচরণ এমনভাবে তা প্রকাশিত হয়ে গেছে, শের খাঁ বুঝে গেছেন তার স্ত্রীর অন্তরে তার প্রতি আর পূর্বে সেই ঘনিষ্ঠ ভালোবাসা নেই। স্ত্রীকে যেন মুক্তি দেওয়ার জন্যই শের খাঁ সম্রাট পেরিতে ঘাতকের হাতে স্বেচ্ছায় প্রাণ আত্মত্যাগ করেছেন। এই ঘটনায় জাহাঙ্গীরের উপর নূরজাহান বীতশ্রদ্ধ হয়ে পড়েন, কেননা তাকে কাছে পেতে যে নিচতার ও ঘৃণ্য পথে সাহায্য নিয়েছেন তিনি তা মেনে নিতে পারেননি। শুধু তাই নয়, আত্মবিসর্জনের আগে মেহেরের কাছে প্রেম না পাবার জন্য বীর শের খাঁর হাহাকার সম্ভবত মেহেরকে এমন বিলম্বিত করেছে যে স্বামীর স্মৃতি আঁকড়ে বাকি জীবনটা কাটাতে চেয়েছেন তিনি। ভারত সম্রাজ্ঞী হয়ে সুখবিলাসে মত্ত হওয়ার চেয়ে কায়াক্লেশে জীবন কাটানোই শ্রেয় ভেবেছেন। মেহেরের ভাই আসফ খাঁ বারংবার প্রয়াসে শেষ পর্যন্ত তিনি জাহাঙ্গীরকে বিবাহ করতে রাজি হন। লায়লার সঙ্গে তার কথা হয় এই বিবাহ প্রতিশোধ নেবার উদ্দেশ্যে, না হলে স্বামী হন্তারককে বিবাহ করবার কোনো বাসনা ছিল না তার। নূরজাহান নিজেকে জানতেন খুব ভালোভাবে, তাই ভাই আসফকে তিনি এই সময় জানিয়েছেন তাদের কাজের পরিণাম ভালো হবে না। মনে রেখো যে পিঞ্জরাবদ্ধ ক্ষিপ্ত ব্যাঘ্রীকে কুপথে ছেড়ে দিচ্ছ। যে ঝঞ্ঝাকে হৃদয়ের সমস্ত শক্তি দিয়ে আমি বক্ষে চেপে রেখেছিলাম, সে শক্তি তোমরা সরিয়ে দিলে। এখন এই ঝটিকা নির্বিরোধী সাম্রাজ্যের উপর দিয়ে বয়ে যাক। নূরজাহান জাহাঙ্গীর মহিষী হয়ে উঠেছেন ভারত সম্রাজ্ঞী। প্রধান মহিষী রেবাকে প্রতিনিধি ভেবেছেন তিনি। সম্রাটের প্রতি অনুরাগ দেখে, শ্রদ্ধা দেখে ক্ষিপ্ত নূরজাহান প্রথমেই চেয়েছেন তার পুত্র খসরুকে হত্যা করতে। পরিকল্পিতভাবে তিনি শুরু করে দিয়েছেন ভ্রাতৃবিরোধ। খসরুকে গোপনে হত্যার পর সে দায় শাহজাহানের উপর আরোপ করে তাকেও তার পথ থেকে সরাতে চেয়েছেন, কারণ তার উদ্দেশ্য জাহাঙ্গীরের সবচেয়ে দুর্বল পুত্র তার জামাতা শাহরিয়ারকে সিংহাসনে বসিয়ে অধিকারকে ভোগ করা। মোগল পরিবারের সর্বনাশ সাধন করতে গিয়ে নূরজাহান অবিবেচকের মতো জড়িয়ে পড়েছেন মোগল সম্রাটের সুহৃদয়ের সঙ্গে। সেনাপতি মোহাম্মদ খাঁ সম্রাটের পরিবর্তে সম্রাজ্ঞীর আজ্ঞা মানতে রাজি নয়, ক্ষুব্ধ হয়ে উঠেছেন তিনি। শাহজাহানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে গিয়ে ভাই আসফকে শত্রু করে তোলেন। এমনকি কন্যা লয়লাও মায়ের এই নৃশংস আচরণকে সমর্থন করতে পারেনি। ফলে ক্ষমতালিপ্ত নূরজাহান ক্ষমতার শীর্ষদেশে থেকে গিরিখাতের অতল গহরে নিক্ষিপ্ত হন। জাহাঙ্গীরের মৃত্যুর পর উন্মাদিনী হয়ে যান তিনি সব হারানোর নিদারুণ আঘাতে। কিন্তু সমস্যা এটাই যে এই পরিস্থিতিতেও পাঠক দর্শক চিত্তে তাঁর প্রতি পিটি ও ফিয়ার ভাব জাগ্রত হয় না। ফলে ট্র্যাজিক চরিত্র হয়ে নূরজাহান ট্র্যাজেডির সূত্রে সাধারণ মানুষের সহানুভূতি ও মমত্ব থেকে বঞ্চিতই থেকে গেছেন। পরেরটা দেখো, যে মহব্বত খাঁর চরিত্র। নূরজাহান নাটকের সবচেয়ে ব্যক্তিত্বশালী এবং সবচেয়ে পুরুষ রূপে শের খাঁর পাশাপাশি মহব্বত খাঁ চরিত্রকে রাখা যায়। তবে শের খাঁর তুলনায় মহম্মদ খাঁ অত্যন্ত মানসিক দৃঢ়তায় বেশ কিছুটা এগিয়ে। সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে তার হাত কাঁপেনি। মহম্মদ খাঁ কুশলী যোদ্ধা, তিনি সত্যবাদিতার পক্ষে। তার যা কিছু আনুগত্য সবটাই মোগল সিংহাসন আসীন সম্রাটের প্রতি, সম্রাটের পুত্র অথবা সম্রাজ্ঞীর প্রতি নয়। সেনাপতি মহম্মদ খাঁ ছলচাতুরির পক্ষে নন। শাহজাহানকে অভয় দিয়ে তাকে ফিরিয়ে এনেছেন সম্রাটের কাছে, কিন্তু নূরজাহান কৌশলের খসরুকে হত্যার দায়ে শাহজাহানকে বন্দী করতে গেলে মহম্মদ খাঁ তাকে বাধা দিয়েছেন। তিনি জানিয়ে দেন তিনি কোনো প্রতারণার মধ্যে থাকতে রাজি নন। মহাবতের আত্মমর্যাদা জ্ঞান অত্যন্ত প্রখর। নূরজাহান পারিপার্শ্বিক পরিস্থিতির কথা ভুলে মহাবতের উপর রাজাজ্ঞা প্রয়োগের চেষ্টা করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। নূরজাহান যখন বলেন, মহাবত তুমি ভৃত্য, তোমার কাজ আজ্ঞা পালন করা, তখন ক্ষুব্ধ মহাবত জানিয়ে দেন মহাবত সে আজ্ঞা পালন করতে অপ্রস্তুত।
সৈনিকরা মহাবতের প্রতি ছিল শ্রদ্ধাশীল। সম্রাজ্ঞীর আজ্ঞা সত্ত্বেও তাই কেউ মহাবতকে বন্দি করতে এগোয়নি। কিন্তু মহাবত যে সম্রাটের প্রতি অনুগত এই অংশে সে কথা বুঝিয়ে দিয়েছেন, সম্রাট বাঁধুন, কোনো কথা কইব না। মহাবতের প্রতি সম্রাট জাহাঙ্গীরের বিশ্বাস ও শ্রদ্ধা ছিল অটুট। তাই তিনি বলেছেন, মহাবত খাঁ, তোমায় বাঁধবার শৃঙ্খলা আজও তৈরি হয়নি। নূরজাহানকে গুরুত্ব দিতে চাননি মহাবত খাঁ, ফলে সব দিক থেকে তিনি হয়ে উঠেছেন তার ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী। আত্মসম্মান বিসর্জন দিতে রাজি হননি তিনিও শের খাঁর মতো 5,000 সেনানায়ক। সেই সংখ্যক রাজপুত সেনা নিয়ে তিনি আসফ খাঁ ও নূরজাহানের জাহাঙ্গীরের বিশাল বাহিনীকে আক্রমণ করেন। যুদ্ধ জয়ের জন্য যে কেবল বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন এই কথা মনে করতেন না তিনি ছিলেন বিবেচক রণনায়ক। রণকৌশলে পর্যস্ত করেন তিনি সম্রাটের বিশাল বাহিনীকে। বন্দি করেন নূরজাহানকে। যে নূরজাহান তাকে বন্দি করবার জন্য নির্দেশ দিয়েছিলেন তার মৃত্যুদণ্ডাজ্ঞায় জাহাঙ্গীরকে দিয়ে তিনি সই করিয়ে নেন। সম্রাটের একান্ত অনুগত মোহাম্মদ আবার সম্রাটের অনুরোধে নূরজাহানকে মার্জনা করেন। নূরজাহানকে পরাজিত করে মোহাম্মদ ভারতবর্ষের সম্রাট হতে পারতেন, কিন্তু অন্য উচ্চাসা তার থাকলেও ভারতের সম্রাট হবার আকাঙ্ক্ষা তার কখনো ছিল না। তাই তিনি ফিরিয়ে দিয়েছেন সেই সাম্রাজ্য সম্রাট জাহাঙ্গীরকে। কিন্তু জাহাঙ্গীরের মৃত্যুর পর নূরজাহানের হাত থেকে ক্ষমতা কেড়ে নেবার জন্য তিনি যোগ দেন শাহজাহানের পক্ষে। তিনি শাহজাহান ও কর্ণ সিংহের যৌথ বাহিনী পরাজিত করে নূরজাহানের সুবিশাল সৈন্যবাহিনীকে। বন্দরাজ্যের প্রতি মহাবত খানের এতটুকু শ্রদ্ধা ছিল না। তার আচরণে যে অন্যায় নিষ্ঠুরতা তিনি দেখেছেন তাতে মনে মনে ক্ষুণ্ণ ছিলেন তিনি। শাহরিয়ারের চক্ষু অন্ধ করে দেওয়ায় শাহজাহান তার বিচার করেন। বিচারে তিনি বন্দরাজ্যের মৃত্যুদণ্ড দিলে মহাবত খান সে দণ্ড কার্যকর করেন। এবার দেখো লয়লার চরিত্র। শের খাঁ দুই তার লয়লা সম্পর্কে শাহরিয়ার বলেছে, লয়লা তুমি একটি প্রহেলিকা। সে প্রকৃতই দর্শক পাঠকের কাছে প্রহেলিকা। তাদের মনে নিশ্চিত প্রশ্ন জাগে, এমনও কি হয়? পিতার প্রতি শ্রদ্ধাশীলা লয়লা, তাঁর আদর্শে বিশ্বাসী, সত্যের পথে চলায় আগ্রহী। যা শুনে তাই আপনি শিখে মানসিকতায় শৈশবে শিখেছে কিছু বিষাদ সঙ্গীত, যার কিছু কথাই এরকম, তবু যদি হাসে ধরা সুখের সে হাসি হায়, অন্তরে দারুণ যারা জ্বলে যায়। এই জ্বলন যখন ছিল না তার, তখন গেয়েছে সে গান। কিন্তু প্রকৃত এই জ্বালা শুরু হয়েছে তার পিতার নিধনের পর। জাহাঙ্গীর তার মাকে কামনা করেন। সে কামনা চরিতার্থ করার জন্য শের খাঁকে হত্যা করে তাকে এবং তার মাকে নিয়ে যান রাজপ্রাসাদে। ফলে বুদ্ধিমতী লয়লা বুঝে গেছে সব কিছু। মায়ের মানসিকতাও ধরা পড়ে গেছে তাঁর কাছে। মাকে নানাভাবে আঘাত করে সত্য ধর্মের দোহাই দিয়ে জাহাঙ্গীরের থেকে দূরে রাখার চেষ্টা করেছে কিছুদিন, কিন্তু শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হয়নি। নূরজাহান লোভের ফাঁদে পড়ে বিয়ে করেছেন জাহাঙ্গীরকে আঘাত করতেও দ্বিধা করেনি লয়লা, যদিও জাহাঙ্গীর কেবল নূরজাহানের জন্য ক্ষমা করেছেন তাকে। আর এর ফলে লয়লা মায়ের ভাবনার সঙ্গে যোগ দেয়, উদ্দেশ্য কাঁটা দিয়ে কাঁটা তোলা। ফলে মামা আসফের মতো সেও মাকে ভারত সম্রাজ্ঞী হয়ে নিজ লক্ষ্য সাধনের ব্রতিহত বলে। শুরু হয় সম্রাট পরিবারের ধ্বংসযজ্ঞ। তার আচরণ দেখে শাহজাহান রসিকতা করা খাদিজাকে বলেছেন, নূরজাহানের মেয়ে যেন দ্বিতীয় সেকেন্দার শাহ। লয়লা চরিত্র গড়া কোমল কোঠরে। প্রতিহিংসা, প্রতিশোধ, বাসনা তার মনেও জেগেছিল সত্য, কিন্তু নূরজাহানের মতো তা কখনো নিরবিচ্ছিন্ন সত্য সুন্দর থেকে সম্পূর্ণ বিমুখে নয়। তাই দেখা যায় সে রেবার মধ্যেকার সত্য সুন্দরকে অনুভব করতে পেরেছে, বুঝতে পেরেছে মায়ের অন্তরে যে বিভৎসতা বাসা বেঁধেছে তার বিস্তার সীমাহীন। মাকে তাই ধ্বংসের পথ থেকে সরিয়ে নিয়ে আসার জন্য প্রয়াস হয়েছে, কিন্তু পারেনি। মায়ের চক্রান্তে রেবার একমাত্র পুত্র খসরুর মৃত্যু, এবং সে মৃত্যুর দায় শাহজাহানের উপর চাপিয়ে তাকেও পথের কাঁটার মতো দূরে সরিয়ে দিতে চাইলে ব্যথিত হয়ে ওঠে লয়লা। মায়ের পৈশাচিকতাকে সে আর সমর্থন করতে পারেনি। নূরজাহান চেয়েছিলেন জাহাঙ্গীরের সবচেয়ে দুর্বলত পুত্র শাহরিয়ারের সঙ্গে লয়লার বিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে অটুট রাখতে। মায়ের সে পরিকল্পনায় কিছুটা এগিয়ে গিয়ে সারল্য সুন্দরের কাছে হার মেনেছে লয়লা, কেননা শাহরিয়ারকে সে শুধু বিয়ে করেনি, ভালোবেসেছে। লয়লা ক্ষমতা চায়নি, সে চেয়েছে তার স্বামীকে নিয়ে সুখের নির্বাধ্যে। কিন্তু রাজনৈতিক অস্থিরতা সে কাল পর্বে তার স্বামীর চোখ অন্ধ করে দেয় মায়ের প্রেরিত বন্ধটাচ। তাতেও লয়লা ভেঙে পড়েনি, সে অন্ধ স্বামী সেবা করেছে। আর এই সময় সব হারানোর বেদনায় আর একবার স্বামী হারিয়ে নূরজাহান যখন উন্মাদিনী, তখন সে তাকেও তার সেবার জগতে আশ্রয় দিয়েছে। এই নাটকে ঔদার্যের প্রতিমূর্তি যেন সে। কিন্তু বিষয় এখানেই, কারণ তার ঘন ঘন পরিবর্তনের ব্যাপারটা বড় আকস্মিক থেকেছে অনেকবার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের জানতে সাহায্য করবে, কারণ তাদেরও জানা দরকার, তাদেরও নোটগুলো দরকার। আর একটা কথা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।